আচ্ছা দেখো, আমরা জি এর 3টা মান বুঝতে পারলাম। এখন তোমাদের ধ্রুবপদ বাকি আছে এফ আর হচ্ছে সি। সো এবার যদি একটু এফ এর জন্য দেখতে চাই, যেমন তোমরা সেমভাবে এফ এর মান 3টা হতে পারে। তো বলো যে এফ এর মানও আমার কী হবে, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বার, এটা হচ্ছে এফ এর মানও কিন্তু আমার মানে 3টা গুণ হতে পারে। একটা আছে তোমাদের এরকম যে 0 হতে পারে, প্লাস হতে পারে, আর হচ্ছে মাইনাস হতে পারে, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে এফ এর মান 3। তো 3টা হলে আমার কী ঘটনা ঘটে বা বৃত্তের কী পরিবর্তন আসে বা কী হয় সেটা যদি দেখি। যেমন প্রথম হচ্ছে আমার এফ এর মান যদি ধরো 0 হয় আর কি, আমরা দেখছি যে জি এর ক্ষেত্রে তোমার কেন্দ্রের স্থানাঙ্কটা ওয়াই অক্ষের কোথায় অবস্থিত হবে এটা আসলে জি এর মানের উপর নির্ভর করছে। দেখা যায় জি ইকুয়াল টু 0 হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা আমার কোথায় বসে, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের উপরে হয়। যখন জিটা আমার প্লাস ছিল তখন কেন্দ্রের স্থানাঙ্ক ওয়াই অক্ষের বামে, আর জি যখন মাইনাস ছিল তখন হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক ওয়াই অক্ষের ডানে। উপর নিচে হয় এটা নিয়ে আসলে ভাবার কিছু না। সো এখন দেখো যদি এফ ইকুয়াল টু এরকম হয়, যেমন প্রথম হচ্ছে তোমার এফ ইকুয়াল টু 0 হলে কী ঘটনা বসে দেখি। আসলে তোমাদের এটা বুঝে যাওয়ার কথা। যেমন যদি এফ ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো আমাদের ঘটনা কী ঘটে, যে এটা বুঝতে পারছো। যদি এফ ইকুয়াল টু 0 দেখো, আমার যদি এফ ইকুয়াল টু 0 হয় তাহলে মাইনাস এফও কি আমার 0, কিন্তু এটা তো জানো, কারণ 0 দ্বারা গুণ করে দিলে কি আমার মাইনাস এফ ইকুয়াল টু 0। তার মানে কি কেন্দ্রের যে কোটি ছিল, কেন্দ্রের কোটিটা কিন্তু আমরা এখানে শূন্য আসতেছে। তাহলে দেখো ঘটনাটা কী ঘটে, তুমি আগে একটা বৃত্ত আঁকে ফেলাইবা। সো এই হচ্ছে তোমার বৃত্ত। এখন কেন্দ্রের কোটি শূন্য মানে কি, কেন্দ্রের কোটি শূন্য মানে কি তোমরা আসলে, আমরা তো জানি যে কখন আর কি কোটি শূন্য হয়। আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু কোটি কি শূন্য হয়, তার মানে অবশ্যই এখানে এই বৃত্তটার কেন্দ্রটা হবে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরো বৃত্তের কেন্দ্র। আমরা বৃত্তের কেন্দ্র জেনে আছে মাইনাসের জি কমা মাইনাস এফ, তাহলে এটা হবে আমার 0। তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্রটা অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো আমি যদি একটু অক্ষটা টেনে দিই, এটা ধরো আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, সরি এটা আমার এক্স অক্ষ আর কি, আর এটা ধরো আমার ওয়াই অক্ষ আর কি। সেটা হচ্ছে এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমার ধরো জিরো বিন্দু বা মূল বিন্দু। তাহলে দেখো আমার কেন্দ্রটা আছে কোথায়, এক্স অক্ষের উপর অবস্থিত আছে, যার কারণে আমার কেন্দ্রের কোটিটা শূন্য, কারণ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু কোটির মান কিন্তু শূন্য হয়। সো এখানে দেখো এটা হচ্ছে আমার এরকম, মানে এখানে আমার মাইনাস এফ ইকুয়াল টু কত 0 আর কি, এটা আমরা জানি। আর এখানে বৃত্তের ব্যাসার্ধটা দেখো, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি আর, তাহলে দেখো এখানে আমার কি হয়, তাহলে দেখো আমার এখানে বৃত্তের তোমার সমীকরণটা কি আসবে, আর হচ্ছে তোমাদের তাহলে বৃত্তের সমীকরণ কি আসে দেখো এখানে এরকম আসে। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি যে আর ইকুয়াল টু ওইটা বড় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এখানে তো অবশ্যই আমার এফ স্কোয়ারটা শূন্য আসছে, তাহলে জি স্কোয়ার মাইনাস সি, এটা হবে আমার বৃত্তের ব্যাসার্ধ। আর এই বৃত্তের সমীকরণ কী হবে, এফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এটা কিন্তু আমার 0 চলে আসতেছে, তাহলে প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু আমার বৃত্তের সমীকরণ আসতেছে এখানে, বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের ঘটনা। তাহলে আমি এখানে যে জিনিসটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে আমার এখানে তুমি বলতে পারবা, যদি তোমার এফের মানটা যদি 0 হয় বা এফ ইকুয়াল যদি 0 হলে বৃত্তের কেন্দ্র তোমার এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের অবস্থিত, এটা বুঝতে পারলাম আশা করি। সো এটা যদি বুঝো তাহলে দেখো আমার এফের মানটা প্লাস হলে কি হয় এটা আমি বুঝি, এটা দেখি। দেখো এইখানেও কিন্তু সেম আর কি, ওইখানে মানে বৃত্তের কেন্দ্রটা কোথায় হবে সেটা আমরা বুঝতে পারতেছি হচ্ছে এই জি আর এফ এর মানটা দেখে। সো সেমভাবে যদি এফ ইকুয়াল টু প্লাস হয় তাহলে কি হয় দেখো, এফ ইকুয়াল টু
প্লাস হলে কি হয়, সো দেখো ঘটনাটা তখন কি করবে, মানে এফ ইকুয়াল টু প্লাস মানে কি, এফ ইকুয়াল টু প্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মাইনাস এফ ইকুয়াল টু কী হবে, কারণ আমরা মাইনাস এফটা কি আমরা জানি যে মাইনাস এফ হচ্ছে আমার কেন্দ্রের কোটি, তাহলে এটা কি মাইনাস আসবে। তাহলে এফ ইকুয়াল টু প্লাস হওয়া মানে মাইনাস এফ, মানে কোটির স্থান নম্বরটা কিন্তু মাইনাস হওয়া। তাহলে দেখো মাইনাস হওয়া মানে কি, এটা কিন্তু আমার নিচে হবে আর কি। তাহলে দেখো ঘটনাটা এরকম, আমি ছোট করে আঁকি। সো এখন দেখো আমার হচ্ছে এখানে তোমাদের মাইনাস এফ আর কি কোটিটা, তাহলে অবশ্যই আমার কি নিচে মানে এক্স অক্ষের নিচে হবে, ঠিক আছে। সো বিষয়টা এরকম, মানে ধরো এটা হচ্ছে আমার বৃত্তটা, সো এই বৃত্তের হচ্ছে আমি জানি কেন্দ্র হচ্ছে আমার এখানে হচ্ছে তোমাদের মাইনাস এফ মাইনাস জি কমা মাইনাস এফ। সো আর এখানে হচ্ছে আমার কত, দেখো সেমভাবে এখানেও কিন্তু হতে পারে, এটা আমার কত স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ। সো এখানে মাইনাস এফটার মান কিন্তু নেগেটিভ, এই জন্য নিচে আসছে, মানে এরকম ধরো আমার এফ ইকুয়াল টু ধরো 5 ছিল, তাহলে মাইনাস এফ ইকুয়াল টু কত -5। সো -5 স্থানাঙ্ক তো আমার নিচে হবে, তাই না। সো তাহলে দেখো এটা হচ্ছে আমার এই যে দূরত্বটা আছে, তাহলে এক্স অক্ষ থেকে ওর যে দূরত্ব এটাই তো আমার কোটিটা, তাই না। তাহলে এটা কিন্তু আমার মাইনাস এফ, এটাও কিন্তু আমার মাইনাস এফ। সো এটা আসলে তোমার কি বলে, তোমরা বলতে পারো যে তোমার যে কোঅর্ডিনেটে হোক না কেন, মানে ফোর্থ কোঅর্ডিনেটে হোক আর থার্ড কোঅর্ডিনেটে হোক, তো আমার এক্স অক্ষের নিচে আছে, কারণ আমার এটা কোটির স্থানাঙ্কটা অবশ্যই কি নেগেটিভ। তো তুমি বলতে পারো যে এফ ইকুয়াল টু যদি প্লাস হলে আমার কি বৃত্তের কেন্দ্র হবে এক্স অক্ষের নিচে হবে, বুঝতে পারছো। সো এই হচ্ছে একটা ব্যাপার। সো সেমভাবে তোমরা মাইনাসের জন্য করতে পারো, সমস্যা নাই। বড় হচ্ছে এরকম এফ ইকুয়াল টু মাইনাস হয়, তাহলে কি আসে দেখো, মাইনাস হলে বা এরকম বলে ওরা যে এফ এর মান যদি আমার কি হয় 0 থেকে যদি ছোট হয় এরকম হলে, সো এটা যদি হয় সেমভাবে এখানেও দিতে পারতাম। সেরকম হলে কী হয় দেখো, অবশ্যই মানে এফটা মাইনাস মানে কি, মানে এফ ইকুয়াল টু মাইনাস মানে কি, মাইনাস এফ কিন্তু পজিটিভ হয়ে যায় তখন, জানো তো এটা। তাহলে মাইনাস এফ পজিটিভ মানে তোমার কেন্দ্রের কোটিটা আমার স্থানাঙ্ক কিন্তু পজিটিভ, তাহলে এটা কিন্তু অবশ্যই এক্স অক্ষের উপরে, তাহলে বিষয়টা এরকম আসে। জিরো বিন্দু, তাহলে দেখো এখানে আমার কি আসে, ধরো এখানে একটা আর এখানে একটা, সো এক্স অক্ষের উপর হবে, কারণ এটা জানি আমি মাইনাস জি কমা মাইনাস এফ, এটাও কি আমার মাইনাস জি কমা মাইনাস এফ। সো এই যে দূরত্বটা এটাই কিন্তু মাইনাস এফ, মানে কোটিটা এইটাই কিন্তু আমার কি মাইনাস এফ, এই জন্য এটা হচ্ছে আমার কি মাইনাস এফ ইকুয়াল টু, এখানে কি আসে দেখো, এটাই কিন্তু আমার পজিটিভ আসছে, ইকুয়াল টু পজিটিভ কিছু আসছে, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর এটা ছিল হচ্ছে মাইনাস এফ ইকুয়াল টু, এখানে কিন্তু নেগেটিভ আসছে, হ্যাঁ মাইনাস, এটা কি মাইনাস আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমার এফ এর মানটা যদি মাইনাস হয় তাহলে কি তোমার বৃত্তের কেন্দ্র হবে এক্স অক্ষের উপরে। সো এরকম বলতে পারো যে এফ ইকুয়াল টু যদি মাইনাস হয়, মানে উল্টা ঘটনা করতেছে আর কি, বলে বৃত্তের কেন্দ্র কি হবে এক্স অক্ষের
উপরে অবস্থিত, এক্স অক্ষের উপরে অবস্থিত আর কি, বুঝতে পারছো? মানে উপরে আর কি, উপরের অংশ অবস্থিত বলতে পারো। তাহলে এটা বুঝতে পারলাম আর কি। তাহলে এফ ইকুয়াল টু 0 হলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রটা একদম এক্স অক্ষের উপরে অবস্থিত হইতেছে। আর এফ ইকুয়াল টু যদি আমার প্লাস হয় তাহলে হচ্ছে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের নিচে, আর এফ ইকুয়াল টু মাইনাস হলে বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার এক্স অক্ষের উপরে অংশ অবস্থিত হইতেছে বা উপরের দিকে অবস্থিত হইতেছে, ঠিক আছে? সো মেন কথা জি আর এফ এর মানগুলা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমার বৃত্তের কেন্দ্রটা কোথায় কোথায় হবে। এটা কি এক্স অক্ষের উপর হবে, এটা কি ওয়াই অক্ষের উপর হবে, নাকি এক্স অক্ষের উপর হবে, নাকি এক্স অক্ষের ডানে হবে, নাকি সরি তোমার এক্স অক্ষের উপর হবে, নাকি এক্স অক্ষের নিচে হবে, নাকি ওয়াই অক্ষের ডানে হবে, নাকি ওয়াই অক্ষের বামে হবে, এরকম কিছু, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখন আরও কিছু বলতে পারবো, যেমন দেখো আমরা একটু আগেই দেখছি যখন তোমাদের জিটা আমার প্লাস আসছে, আর যদি তোমার এফ ইকুয়াল টু যখন কি আমার মাইনাস আসছে, তখন আমরা দেখছি কিন্তু সেটা কিন্তু হবে হচ্ছে আমার এই সেকেন্ড কোয়াড্রেন্টে আর কি, বুঝতে পারছো? মানে একটার সাথে একটা, মানে জি প্লাস আর এ প্লাস হলে আবার কি আমার থার্ড কোয়াড্রেন্টে এরকম, ঠিক আছে? এরকম আর কি। সো সেগুলো আর কি আমি দেখাইতেছি তোমাদের। মানে ঘটনাটা এরকম হয়, যেমন দেখো মানে শুধু একটা একটা চিত্র নিয়ে চিন্তা করি। যেমন দেখো এটা হচ্ছে আমার, এইটা নিয়ে দেখো, এটা হচ্ছে আমি যখন দেখছিলাম যে আমার জির মান যখন আমার ছিল পজিটিভ, তখন কিন্তু আমার ছিল হচ্ছে তোমার ওয়াই অক্ষের বামে, বুঝতে পারছো? মানে উল্টা গণনা করছে, ওয়াই অক্ষের বামে ছিল। এই যে দেখো এখানে জি পজিটিভ ছিল, ওয়াই অক্ষের বামে ছিল। তো যখন জিটা আমার প্লাস হবে তাহলে আমি বুঝতে পারতেছি যে ওয়াই অক্ষের বামে, আর জি করে যদি মাইনাস হয় তখন আমার কি হয় যে এক্স অক্ষের উপরে। তাহলে এই ঘটনার জন্য আমার কি হইতেছে দেখো, মানে এটার জন্য অবশ্যই জি প্লাস প্লাস আর আমার এফ কি আসতেছে মাইনাস আসতেছে, ঠিক আছে? তার মানে কি ওয়াই অক্ষের ডান এক্স অক্ষের উপরে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার তুমি এটার জন্য দেখতে পারো, যেমন প্রথমটার জন্য দেখতে এটার জন্য আমার কি হলো যে জিটা হয়েছিল আমার কি মাইনাস, হ্যাঁ জি মাইনাস হলে আমরা জানি যে ওয়াই অক্ষের ডানে, যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এই যে জি প্লাস হলে আমার ওয়াই অক্ষের ডানে। আর যদি তোমার এফটা হচ্ছে তোমার কি কি বলে মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ ও মাইনাস, তাহলে কিন্তু আমার কি আসতেছে এখানে, তাহলে এটা কিন্তু আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আসতেছে, বুঝতে পারছো? কারণ এখানে মাইনাস জি প্লাস মাইনাস এফটা প্লাস, বুঝতে পারছো? বা তুমি যদি এটার জন্য চিন্তা করো, যেমন এখানে আমি জানি কি জিটা যদি আমার প্লাস হয় তাহলে হয় কি ওয়াই অক্ষের ডানে, তো এখানে আমার জি প্লাস থার্ড কোয়াড্রেন্টের জন্য। আর এফটা যদি আমরা জানি, যদি এফটা প্লাস হয় তাহলে হয় কি আমার এক্স অক্ষের নিচে, তাহলে এটা হচ্ছে আমার এফ ইকুয়াল টু এখানে কি তুমি বলতে পারছো প্লাস, বুঝতে পারছো? তাহলে এটার জন্য কি হবে, এটার জন্য হবে হচ্ছে আমার জি ইকুয়াল টু মাইনাস আর এফ ইকুয়াল টু প্লাস, ঠিক আছে? কারণ জিটা যদি মাইনাস হয় তাহলে সেটা হচ্ছে ওয়াই অক্ষের কি ডানে, যেমন যে এখানে দেখা যাচ্ছে তোমাদের জি ইকুয়াল যদি এই যে জি ইকুয়াল যদি মাইনাস হয় তাহলে ওয়াই অক্ষের ডানে, আর তোমাদের এখানে এফ ইকুয়াল যদি প্লাস হয় আমরা জানি যে এক্স অক্ষের নিচে, তাহলে এটা হবে কি আমার। সো এই দুইটা করে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার মোটামুটি, যে জি এর মান এবং আমি এফ এর মান দিকে বুঝতে পারছি আমার কেন্দ্রটা আসলে কোথায় হবে। জি প্লাস আর এফ যদি মাইনাস হয় তাহলে দেখছি এই ঘটনাটা ঘটতেছে। তারপরে তোমাদের জি প্লাস এফ প্লাস যদি দুটোই প্লাস হয় তাহলে আমি দেখছি যে এটা থার্ড কোয়াড্রেন্টে আসতেছে। তারপর তোমার যদি এরকম হয় যে জিটা মাইনাস আর এফটা মাইনাস হয় তাহলে আমরা দেখছি হচ্ছে তোমাদের এই যে কোথায় গেল এটা, এই যে এখানে একটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসতেছে আর কি, ঠিক আছে? আর জি যদি মাইনাস হয়, জি মাইনাস আর এফ প্লাস হয় তাহলে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সো জি আর এফ নিয়ে মোটামুটি আমার কথা এখানেই শেষ করে দেওয়া উচিত। এরপর আমরা সি নিয়ে কথা বলতে পারি, কারণ একটা ধ্রুবক পদ রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার সি। সো সি ক্ষেত্রে আসলে ঘটনাটা সেম। 3 নম্বর হচ্ছে আমার সি। 3 নম্বর তোমার সি এর মানও আসলে তিনটেই হতে পারে। সি এর মান কি হতে পারে, তোমার 0 হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। সি এর মান 0 হওয়া মানে কি? সি এর মান 0 হওয়া মানে বৃত্তটি মূলবিন্দুগামী, এটা তোমরা তো জানো। মানে
শুধু মানে ধ্রুবকতা শূন্য হওয়া মানেই সেই জিনিসটা হচ্ছে মূলবিন্দুগামী। এটা সবার জন্য সত্য। তুমি বৃত্ত হোক, সরলরেখাতে পড়ছি, তারপরে বৃত্ত পরাবর্তী উপর যা পড়বো সবখানে যদি ধ্রুবকতা শূন্য হয় তাহলে বৃত্তটা কী হবে বা ওই জিনিসটা কী হবে আমার মূলবিন্দুগামী হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তাহলে এটাকে আমি বলবো যে বৃত্ত মূলবিন্দুগামী হবে। মানে সিটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে তোমার সি করলে যদি আমার কি হয় যে যদি ধরো প্লাস হয় তাহলে সে মূলবিন্দুটা হচ্ছে মূলবিন্দু থাকবে হচ্ছে আমার বৃত্তের বাইরে, বৃত্তের কি বাইরে বাইরে অবস্থিত দেখা যাচ্ছে। আর সি করলে যদি মাইনাস হয় তাহলে মূলবিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত আর কি, ভিতরে অবস্থিত আর কি। আর এটা প্রথমটার জন্য হচ্ছে মূলবিন্দুর হচ্ছে বৃত্তের পরিধির উপর থাকবে আর কি, বা মূলবিন্দুগামী যেটাই বলো। সো প্রথমে ধরো আমার সি করলে যদি 0 হয় এটার জন্য একটু দেখাই। 0 হলে ঘটনা ছবি আঁকলে সব ঘটনা বুঝতে পারবা। সো আগে হচ্ছে আমি তোমার বৃত্তটা আঁকি। ছবি আঁকলে বুঝতে পারবো। যেমন এই হচ্ছে আমার বৃত্ত, তাহলে আমি কী করলাম দেখো, ধরো আমার এটা হচ্ছে এক্স অক্ষ, শিট, এটা হচ্ছে আমার কি এক্স প্রাইম। সো এটাকে স্পর্শ করে তুমি সেমভাবে এখানে দিয়ে দাও আর কি একটা অংশ নিয়ে। এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, দুইটা সেভ করে দিচ্ছি। তাহলে দেখো ওরা কিন্তু এই যে এই মূলবিন্দু দিয়ে গেছে বৃত্তটা, দেখো বুঝতে পারছো। আর কেন্দ্র ধরো এখানে আর কি, এটা হচ্ছে আমার সি, এটা বলছে মাইনাস জি কম মাইনাস এ, ঠিক আছে কেন্দ্র। আর এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। এখানে আসলে এটা হচ্ছে ব্যাসার্ধ, বা এখান থেকে এটা টানলে এটা ব্যাসার্ধ হবে। আর বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমার মূলবিন্দুগামী বৃত্ত। তাহলে দেখো মূলবিন্দু যদি মানে যে কোনো জিনিস হোক না কেন তার ধ্রুবকতা কিন্তু শূন্য হবে। তাহলে আমি একদম তোমার দেখো এরকম করতে পারি, বৃত্তটা যদি মূলবিন্দু গেলে আমি সমীকরণটা কী হবে, সি ইকুয়াল টু 0 বসাই দেবো জাস্ট। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু কিন্তু আমার শূন্য। এখান থেকে সিটা আমি 0 বসাই দিচ্ছি, আর কিছু না। বুঝতে পারছো, কারণ সি দেখো এখানে সি ধ্রুবকতা নাই, সি 0 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, মানে এখানে আছে সি ইকুয়াল টু 0। সো এই হচ্ছে ঘটনা। এখন শুধু এখন যদি উল্টা করে বলো, হ্যাঁ বুঝতে পারলাম যে ধ্রুবপদ শূন্য হয় যদি মূলবিন্দুগামী। আর বাইরে চান যদি উল্টা করে বললে দেখো তুমি যদি কোনো একটা সমীকরণ দেখো যে ধ্রুবপদ নাই, সাথে সাথে বুঝে যাবে যে ওই বৃত্তটা কি আমার, বা ওই বৃত্তের সমীকরণটা হচ্ছে একটা আমার মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, বা ওই বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, ঠিক আছে, যখন সি থাকবে না। সো যদি তাও না বোঝো তাহলে তুমি এক সমীকরণে কী করতে পারো, যেহেতু এটা মূলবিন্দুগামী, মূলবিন্দু দিয়ে তুমি সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। তাহলে দেখো আমার লেকচার এগুলো আসছে না। কারণ হচ্ছে আমার দেখো 0 0 বিন্দু কিন্তু আমার এই বৃত্তের পরিধির উপর একটা বিন্দু। তাহলে পি এক্স ওয়াই বিন্দুটা অবশ্যই কি আমার 0 বিন্দু দেওয়া যাবে। তাহলে তুমি এরকম বলতে পারো যে বৃত্তটি মূলবিন্দু হওয়া অবশ্যই মূলবিন্দু বৃত্তির সমীকরণকে আমার সিদ্ধ হবে, ঠিক আছে। সো দেখো এটা সমীকরণ আমি জানি, জেনারেল সমীকরণটা এরকম ছিল, বা এটা সমীকরণটা এটা আর কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এটা বলছি আমরা এইটা সমীকরণ আর কি, ঠিক আছে। সো তুমি কী করো একটু জাস্ট লেফট সাইডে করলে দেখো রাইট সাইডে আসে কিনা। সো আমি যদি 0 0 সুতরাং 0 0 বিন্দু সিদ্ধ করে দিলে, বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে দেখো 0 আসে কিনা। তাহলে লেফট সাইড দেখো এটা আমি যদি বসাই তাহলে এখানে কি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এরকম বলছে 2fy, এটা হচ্ছে আমার লেফট সাইড। তাহলে দেখো এখানে কি যে এখানে 0 স্কোয়ার প্লাস এটাও 0 আসতেছে প্লাস, কারণ এক্সের জায়গায় 0 বসাতে সেখানে ওয়াইয়ের জায়গায় 0, তাহলে এরকম আসে ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট সাইড। তার মানে দেখো ইকুয়াল টু রাইট সাইড আসছে। তার মানে অবশ্যই কি আমার এই মূলবিন্দু দিয়ে আমার এই বৃত্তের সমীকরণটাকে এই সমীকরণটা সিদ্ধ হয়েছে। বুঝতে পারছো।
সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে আমরা পাইলাম যে এখানে দেখো আমার 0 আসছে, বুঝতে পারছো, বা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আসছে। সো অবশ্যই বিন্দুটা মূলবিন্দু শিখতে হচ্ছে, তার মানে আমার বিন্দুটা অবশ্যই কি, তার মানে কোনো বিন্দুতে আমার মূলবিন্দু হলে সেখানে মাস্ট বি অবশ্যই সি ইকুয়াল টু কি আমার 0 হবে, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন তার মানে একটু লিখে দেয় যে সি ইকুয়াল টু 0 হলে বৃত্তটি কি মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী হবে আর কি, বুঝতে পারছো, এই হচ্ছে ঘটনা। সো এটা গেল। এখন তার মানে আমি বুঝতে পারলাম শূন্য দিয়ে যদি সবগুলোকে বলি, তাহলে দেখো যখন তোমার জি ইকুয়াল টু 0 আসলে তখন আমার বৃত্তের তোমার কেন্দ্রটা কোথায় আসলে তোমার ওয়াই অক্ষের উপর অবস্থিত আছিল। তারপরে তোমার যখন এফ ইকুয়াল টু 0 আছে তখন বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত ছিল, আর যখন সি ইকুয়াল টু 0 আছে তখন হচ্ছে বৃত্তটা আমার কি মূলবিন্দুগামী হয়েছে, ঠিক আছে। সো শূন্য আসলে সবগুলো শূন্য ইম্পর্টেন্ট, এগুলো আর কি তুমি সব বাদ দিয়ে যদি শূন্য মাথায় রাখো তাও তোমার জন্য কল্যাণ আর কি, বুঝতে পারছো। মানে শূন্য কথা মনে রাখবে, জি ইকুয়াল টু 0 হলে কী হয়, এফ ইকুয়াল টু 0 হলে কী হয়, সি ইকুয়াল টু 0 হলে কী হয়। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন কথা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আর কি 2-3টা নিয়ম শিখবো, তারপর দেন যেটা ভালো হয় সেটা দিয়ে করবো আর কি, বুঝতে পারছো। এখন দেখো আরেকটা জিনিস, এবার ধরো সি ইকুয়াল টু যদি প্লাস হয় তাহলে কি ঘটে, বললাম সি ইকুয়াল টু প্লাস হলে সি ইকুয়াল টু প্লাস হলে মূলবিন্দুটা হচ্ছে আমার বৃত্তের বাইরে হবে আর কি, ঠিক আছে। সো আসলে এখন তুমি আমার জিজ্ঞেস করতে হবে কেন, আচ্ছা মূলবিন্দুগামী দিয়ে সিদ্ধ হয় বা মূলবিন্দুগামী, ওইটা আমি বুঝতে পারছি ওইখান থেকে, কিন্তু এইখানে আসলে বোঝার উপায় আপাতত নাই। তবে আমি তোমাদের এত টেনশন নেওয়ার কিছু নাই। এটা 0 বিন্দু, তাহলে এটা হবে আমার বৃত্তটা, বুঝতে পারছো এটা। সো এখন বলতে পারো যে ভাই দেখো মূলবিন্দুটা হচ্ছে এটা আর বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তেমনি আমার বৃত্তটা কিন্তু মূলবিন্দুটা অবশ্যই আমার বৃত্তের বাইরে। সো কেন বাইরে হয়েছে এটা আসলে আমি তোমাকে এখন বলতে পারবো না, এটা আমি তোমাকে পরে ক্লাসে বুঝাই দিব আর কি। তোমাদের ওখানে একটা মানে একটা কি বলে একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান একটা টপিক আছে, ওই টপিকটা যখন আমি পড়াবো তখন এগুলো আর কি মানে একটা অনুসিদ্ধান্ত আছে, হ্যাঁ। তো অনুসিদ্ধান্ত শেখার পর এটা বুঝতে পারবা। সো অনুসিদ্ধান্ত বলা মানে অনুসিদ্ধান্ত হচ্ছে তোমার যে একটা বৃত্তের সাপেক্ষে আর কি বিন্দুর অবস্থান, হ্যাঁ। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান যখন শিখবো, অনুসন্ধান শেখার পর এগুলো বুঝতে পারবো। সো এখন সেমভাবে তুমি যখন সি ইকুয়াল টু মাইনাস হবে তখন কী হবে আমার, দেখো সি ইকুয়াল টু মাইনাস হয়েছে আমার মূলবিন্দুটা কি বৃত্তের মধ্যে হবে আর কি। সো বিষয়টা আছে এরকম। এটা মূলবিন্দু, মূলবিন্দু থাকবে আমার বৃত্তের ভিতরে আর কি, এরকম, বুঝতে পারছো। তো দেখো মূলবিন্দুটা আমার বৃত্তের ভিতরে আছে, বাইরে নাই। সো এখানে আমি লিখে দিতে পারো যে সি ইকুয়াল টু প্লাস হলে হচ্ছে মূলবিন্দু কি থাকবে, মূলবিন্দু বা তোমার 0 বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে, বাইরে অবস্থিত হবে। আর সি ইকুয়াল টু যদি মাইনাস হয় মূলবিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত হবে, বৃত্তের ভিতরে অবস্থিত হবে। সো আপাতত এই 3টা জিনিস মনে রাখো, তবে এটার আমি প্রমাণটা একটা অনুসিদ্ধান্ত শিখে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে।
তো আপাতত এটাই মনে রাখবা যে আমার যদি এরকম হয় যে সি ইকুয়াল টু 0 হয় তাহলে কী হয়, সি ইকুয়াল টু প্লাস হয়, তাহলে কী হয়, সি ইকুয়াল টু মাইনাস হয়, তাহলে কী হয়, ঠিক আছে। সো এটা বুঝতে পারলাম যে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক মানে জি আর এফ এর মান দিয়ে দেখে বুঝতে পারি যে আমার কেন্দ্রটা আর কি কোথায় হবে, হ্যাঁ, বা কেন্দ্রের অবস্থান কোথায়, আর সি এর মান দেখে আমি বুঝতে পারি যে মূলবিন্দুর অবস্থান কোথায় আর কি, হ্যাঁ, মূলবিন্দুর অবস্থান মানে মূলবিন্দুটা কোথায় আছে। সি ইকুয়াল টু প্লাস হলে মূলবিন্দু আছে তোমার মানে বৃত্তের পরিধির উপরে, আর যদি প্লাস হয় তাহলে মূলবিন্দু আছে বৃত্তের বাইরে, আর মাইনাস হলে কি মূলবিন্দু বৃত্তের ভেতরে আর কি, ঠিক আছে। সো আমি পরে দেখাবো না এটা কেন হয়েছে। এবার ধরো একটু দুইটা করে শিখবো, তখন সব একটা একটা শিখবো। এবার ধরো যদি দুইটা করে নেই তাহলে কি হয়। সো সবগুলা শূন্য আগে দেখি, শূন্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন 4 নাম্বার হচ্ছে, ধরো আমি দুইটা নিই, একটা হচ্ছে জি ইকুয়াল টু 0 নিই, 0 এবং এফ ইকুয়াল টু 0 একসাথে আর কি, দুইটা। এখন কত হচ্ছে বা জি ইকুয়াল টু 0 হলে আমি দেখছি যে আমার কেন্দ্রটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর এফ ইকুয়াল টু 0 হলে কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো আমার এখানে কাহিনী হচ্ছে, এখানে দুইটা একসাথে হয়েছে, তাহলে কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হবে, আবার কি ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে দেখো ঘটনাটা কি, মানে একই সাথে যদি এক্স অক্ষর ওয়াই অক্ষর অবস্থিত, তখন একই সাথে এক্স অক্ষর আর ওয়াই অক্ষর উপর মানে অবস্থিত হতে পারে তখনই যখন সেটা মূলবিন্দু হয়, বা মূলবিন্দু থাকলে একই সাথে আমার এক্স অক্ষের উপর আর ওয়াই অক্ষের উপরে অবস্থিত হতে পারে আর কি। সো এটাই হচ্ছে একই সাথে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে তোমার তখনই থাকতে পারে যখন কি আমার কেন্দ্রটা হয় মূলবিন্দুতে, বুঝতে পারছো। সো দেখো এরকম, জাস্ট আমি এটা একটু আইকা দিই, মানে একসাথে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে আর কি, এটা ধরো আমার কেন্দ্র। দুইটাকে আমি একসাথে দিচ্ছি। সো কেন্দ্রের অবস্থান কি এখানে আছে, ওয়াই প্রাইম এটা আছে আমার মূলবিন্দুতে, এটাই আমার সি আর কি, বুঝতে পারছো। বা এটাই হচ্ছে তোমার সি, এটাই সি। কারণ আমি যদি যে জি এর জন্য হচ্ছে ওয়াই অক্ষ আর এফ এর জন্য হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে, তাহলে দেখো কখন দুইটা মানে একটা বিন্দু দুইটা অক্ষর উপর অবস্থিত করে, যখন আমার কি হয় সেটা মূলবিন্দু হয়, ঠিক আছে। একই সাথে দুইটা শূন্য, মানে তোমার কেন্দ্র যদি মূলবিন্দুতে হয় তাহলে কেবলমাত্র আমাকে একই সাথে জি ইকুয়াল টু 0 এবং এফ ইকুয়াল টু 0 হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে দেখো এখানে বৃত্তের সমীকরণ কী হবে, যেমন বৃত্তের সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 এরকম আসবে। কারণ এখানে জিও শূন্য আসতেছে, আমরা এফ ইকুয়াল শূন্য, এফ শূন্য আসতেছে, তাহলে তো এক্স ওয়াই থাকবে না, তাই না। সো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আর এখানে দেখো আমার তোমার বৃত্তের ব্যাসার্ধ দিকে এসেছে আর ইকুয়াল টু আসবে তোমাদের এইরকম, যে আমরা জানি যে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এরকম মাইনাস সি ছিল, সো এখানে জিটা আমার কী হতে শূন্য হইতেছে, আমার এফটা শূন্য হইতেছে, তাহলে এখানে কী হচ্ছে যে এরকম বলতে পারো। বা এটাকে দেখো আমি উল্টা করে লিখতে পারি, কোনো সমস্যা নাই। বা তুমি আর স্কোয়ার যদি করে লেখো তাহলে এটা কী হচ্ছে, যেমন আমার ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে দেখো এটা কিন্তু আমার শূন্য হইতেছে, তাই না। মানে এটা শূন্য, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আসতেছে আমার কত দেখো, বা এখান থেকে তুমি এরকম লিখতে পারো, এরকম আর কি। যাই হোক, আর তোমরা এখানে দেখো আমরা যেমন বৃত্তের সরল সমীকরণ যখন শিখছিলাম তখন যেছিলাম যে আমরা ওটার মূল বিন্দুতে ছিল, আমার কেন্দ্র ছিল মূল বিন্দুতে, মানে 0 0 বিন্দু আর ব্যাসার্ধ ছিল আর, তখন আমরা কি জানতাম বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো এই দুইটা সমীকরণে যে কোনো হতে পারে আর কি, বুঝতে পারছো। এক্স প্লাস ওয়াই, কারণ কিন্তু মূল বিন্দু হলে তো আমার আর ব্যাসার্ধ যদি আর থাকে এরকম, তাহলে বৃত্তের সমীকরণ এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। তুমি বৃত্তের সমীকরণ এটাও দিতে পারো, এটাও দিতে পারো, বুঝতে পারছো। সো এটা গেল আর কি। এখন দেখো আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 5 নাম্বারটা যদি দেখো এরকম দুটো দুটো করে দেখতেছি, তাহলে 5 নাম্বার আছে এরকম যে জি ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু 0 যদি হয়, সো দুটা মানে শূন্যগুলো দেখা যাচ্ছে, যেগুলো 0 আর সি ইকুয়াল 0, তাহলে দেখো কি করনা ঘটে, আমি আগে ছবিটা আগে তাহলে বুঝতে পারবা। যেমন সি ইকুয়াল টু 0 হলে এটা হয় আমার কি,
মূলবিন্দুগামী বৃত্তটা। আর এফ ইকুয়াল টু 0 হয় মানে কি, মানে হচ্ছে আমার তোমাদের এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের উপর কি, জি ইকুয়াল টু 0 মানে আমার হচ্ছে ওয়াই অক্ষের উপর কি আমার বৃত্তটা কেন্দ্র আর কি। তাহলে দেখো বিষয়টা কেমন দাঁড়ায়, এরকম হবে আর কি। সো জি ইকুয়াল টু 0 মানে আমার এটা দেখো, এটা হচ্ছে আমার দেখো জি ইকুয়াল টু 0 মানে 0 মাইনাস এফ। সো জি ইকুয়াল টু 0 মানে আমার কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর সি ইকুয়াল টু 0 মানে সে মূলবিন্দুগামী। তাহলে দেখো বিষয়টা কি হয়েছে এখানে, দেখো সে কিন্তু মূলবিন্দু দিয়ে গেছে আর কি। তাহলে ছবিটা দেখো এখানে, এই সব ছবির ক্ষেত্রে আগে বৃত্তটা এঁকে নেবা আর কি। সো তার ঠিক মাঝখান দিয়ে আমার ওয়াই অক্ষ দিয়ে দিবা, তাহলে দেখবো হয়ে গেছে আর কি। আর যে বিন্দু সে আর কি মানে ওয়াই অক্ষকে সেট করছে, ওই সেট বিন্দু দিয়ে আমি কী করবো, এক্স অক্ষটা দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমার ফার্স্ট কথা এখানে আমার সি ইকুয়াল টু 0, কারণ এটা আমি বুঝতে পারছি এখানে সি ইকুয়াল টু 0 হবে, কারণ এটা হচ্ছে আমার মূলবিন্দুগামী। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে দেখো এখানে ওয়াই অক্ষের উপর অবস্থিত, কারণ এখানে কি আমি দেখছি যে জি ইকুয়াল টু 0 বলে আমার এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়েছে, এটাও বুঝতে পারছি আর কি। ঠিক আছে, তাহলে আমার কেন্দ্রীয় স্থান হচ্ছে কি তোমার সি ইকুয়াল টু 0, মাইনাস এফ, এটা বুঝতে পারলাম। এখন তুমি যদি একটু ভালো করে দেখো, যেমন দেখো এখানে বৃত্তের কেন্দ্র কিন্তু যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, আর যদি তোমার বৃত্তটা মূলবিন্দুতে আমাকে কী করে, যে দেখো এক্স অক্ষকে কিন্তু স্পর্শ করছে, মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং আমার কি করছে বৃত্তটা মূলবিন্দুতে হচ্ছে আমার এক্স অক্ষকে স্পর্শ করছে। হ্যাঁ, তাহলে দেখো আমার এখানে বিষয়টা কী দাঁড়ায়, দেখো এটা যদি একটু ব্যাসার্ধ বের করো, যেমন এই অংশটা কিন্তু আমার এটার ব্যাসার্ধ আর কি। মানে আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ হইতেছে। মানে ও তো ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং তোমার কি বলে কেন্দ্রতে মূলবিন্দুর তোমার দূরত্বটা কি হয়েছে এখানে দেখো, যে মূলবিন্দু সে স্পর্শ করছে এক্স অক্ষকে, মানে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর বৃত্তটা আমার কি করছে, যে মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে দেখো আবার আমরা বলতে যে কেন্দ্র থেকে আমার পরিধি পর্যন্ত দূরত্ব বা মূলবিন্দুর দূরত্বটা কিন্তু আমার কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আরটা কী হইতেছে, দেখো এটা কিন্তু আমার মাইনাস এফ ছিল, বুঝতে পারছো, এটা কিন্তু মানে কেন্দ্রের কোটিটা ছিল কিন্তু এই মাইনাস এফ, বুঝতে পারছো। যদি মাইনাস এফ হয়, তাহলে এই মাইনাস এফটার মানই কিন্তু আমার ব্যাসার্ধ হইতেছে আর, তার মানে কেন্দ্রের মানটা হবে কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, অবশ্যই মাইনাস এফ না, অবশ্যই কি মাইনাস এফ এর মান, তাহলে এটা হবে এরকম মূল্য দিয়ে দিলাম আর কি। কারণ দেখো আমার স্থানাঙ্ক প্লাস মাইনাস হতে হবে, কিন্তু দূরত্ব বা ব্যাসার্ধ তো কখন মাইনাস হতে পারে না। তাহলে এটা বুঝতে পারছো, আমার যখন কি হয়েছে জি ইকুয়াল টু 0 আর সি ইকুয়াল টু যখন 0 হয়েছে, তখন আমার ঘটনাটা কি করছে, যে আমার কেন্দ্রটা ছিল হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং আমার বৃত্তটা হচ্ছে আমার কি মূলবিন্দুগামী হয়েছে, বা মূলবিন্দু এক্স অক্ষকে স্পর্শ করছে। তখন ঘটনাটা কি করছে, তখন ঘটনাটা ঘটছে যে আমরা তো জানি যে আমার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই বৃত্তের ব্যাসার্ধটা হয় কি আমার কেন্দ্রের কোটির মান, মানে মাইনাস এফ এর মান। ঠিক আছে, তাহলে দেখো এটার সমীকরণ কী হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো আমার জি কিন্তু নাই, জি নাই আর সিও নাই, তাহলে প্লাস 2fy ইকুয়াল টু 0, এটা হবে হচ্ছে আমার এই বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে ঘটনা, তোমার জি ইকুয়াল টু 0 হয়েছে, আর এফ ইকুয়াল টু 0 হলে তোমার দেখো সি ইকুয়াল টু 0 হলে অবশ্যই এই বৃত্তটি আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, এবং কি বৃত্তটি কি এক্স অক্ষকে মূলবিন্দু স্পর্শ করবে, এটাও মনে রাখতে পারবে তুমি সমস্যা নেই। যেমন আমি যদি একটু বলে দিই যে জি ইকুয়াল টু 0 এবং 0 হলে বৃত্তটির কেন্দ্র এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তটি
বৃত্তটি আমার এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে। এটা একটু মনে রাখতে পারবে, তাহলে হয়। তাহলে ঘটনাগুলো কি ঘটতেছে এটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, সো এটা গেল। এরপর ধরো আরেকটা এরকম। সো এটা তোমাদের নিজেদেরই পাওয়ার কথা, মানে এফ ইকুয়াল টু 0 আর সি ইকুয়াল টু 0 হলে এফ ইকুয়াল টু 0 আর সি ইকুয়াল টু 0 হলে আর কি। সো তখন দেখো ঘটনাটা কী ঘটে, যে এফ ইকুয়াল টু 0 মানে আমি দেখবো যে কেন্দ্রটা কোথায় আছে, সি ইকুয়াল টু 0 মানে হচ্ছে অবশ্যই আমি দেখবো তোমার বৃত্তটা অবশ্যই কি আমার মূলবিন্দুগামী হবে। সো ধরো এটা হচ্ছে আমার বৃত্ত, মানে আগের মতোই। তাহলে শুরুতে দেখো এফ ইকুয়াল টু 0 হলে কি হয়, এফ ইকুয়াল টু হচ্ছে আমার কেন্দ্র বৃত্তের। সো এফ ইকুয়াল টু 0 হলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত হয়। তাহলে তুমি এটাকে দিয়ে এক্স অক্ষ নিয়ে যাও, এক্স অক্ষ নিয়ে গেলাম, এটা হচ্ছে এক্স এক্স প্রাইম। আর আমি জানি যে এটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্র সি, এটার স্থান হচ্ছে তোমার -g,0, ঠিক আছে। আর হচ্ছে সি ইকুয়াল টু 0 জানি, আমি জানি বৃত্তটা কি আমার মূলবিন্দুগামী হবে। তাহলে তুমি কি করো, যে এই বৃত্তটা দেখো এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে ওই ছেদ বিন্দু দিয়ে তুমি কি করো, ওয়াই অক্ষটাকে নিয়ে যাও। তাহলে দেখো এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই প্রাইম আর কি। এটা হচ্ছে আমার মূলবিন্দু বা 0 বিন্দু, বুঝতে পারছো। তার মানে সে কি করছে, বৃত্তটা আমার মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করছে আর কি, দেখতে পাচ্ছো। এক্স অক্ষের উপর অবস্থিত হয়েছে আর কি করছে, বৃত্ত আমার মূলবিন্দু ওয়াই অক্ষকে স্পর্শ করছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, যে আমার কি ঘটনা ঘটতেছে দেখো এখানে আমার যদি স্পর্শ করে থাকে তাহলে আমি তো জানি রয়েছে আমার -g। আর বৃত্তের ব্যাসার্ধ কি, আমি জানি যে বৃত্তের কেন্দ্রতে প্রতিবিন্দু দূরত্ব হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে প্রতিবিন্দু দূরত্ব, তাহলে এটাই কিন্তু আমার -g, আর এটাই কিন্তু আমার r। তাহলে আমার এখানে r এর মানটা কি হচ্ছে তোমার r ইকুয়াল টু তোমার হচ্ছে -g এর মান বা জি এর মান, যেটাই বলো আর কি, বুঝতে পারছো। এখানে অবশ্যই আমার কি হচ্ছে, এফ ইকুয়াল টু 0 আসছে, এখানে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত ইকুয়াল টু 0, আর এটার জন্য হচ্ছে সি ইকুয়াল টু 0 আসবে, বুঝতে পারছো। তাহলে দেখো আমার এই বৃত্তের সমীকরণ কী হবে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তোমাদের প্লাস হচ্ছে 2gx ইকুয়াল টু 0, এটা বৃত্তের সমীকরণ। সো এই হচ্ছে ঘটনা তোমার। আর এটা হচ্ছে আমার আর, এই এতটুকু হচ্ছে আর, ঠিক আছে। সো তোমরা এটার স্থানাঙ্ক পাইলাম, আর হচ্ছে আমার তোমার আরটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো প্লাস মানে যাই থাক তুমি মডুলাস দিয়ে দিবে, কারণ ব্যাসার্ধ সর্বদা পজিটিভ। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো -gর মান আর কি। হ্যাঁ, সো -g দেখো এটা সবসময় মান হবে, কারণ এটা মাইনাস, ব্যাসার্ধ তো মাইনাস হয় না, এই জন্য সবসময় মডুলাস দিয়ে দিবে আর কি, কারণ ব্যাসার্ধ সবসময় প্লাস, কখনো মাইনাস হয় না। সো আরেকটা দেখতে পারো, এটা না দেখাইলেও হয়, যেমন তোমার এরকম ওরা বলে 7 নাম্বার, এটা ছিল 6 নাম্বার, আর আগে তো 5 নাম্বার ছিল। হ্যাঁ, তাহলে এটা ধরো সবগুলো শূন্য আর কি। তাহলে এফ ইকুয়াল টু 0, ধরো জিটা আগে 0 এবং কি আমার এবং সি ইকুয়াল টু 0। সো তাহলে দেখো কী ঘটনা ঘটে, যে যদি 3টা 0 হয় তাহলে এটা কি একটা মানে বিন্দুবৃত্ত হবে আর কি, বুঝতে পারছো। ওই যে যার ব্যাসার্ধ 0, ওই যে আমি একটু আগেই বলছিলাম যে ব্যাসার্ধ যখন 0 হয় ওটাকে বলা হয় হচ্ছে বিন্দুবৃত্ত আর কি। সো এখন দেখো এখানে কাহিনী কি হয়েছে, যে আমার এফ ইকুয়াল টু 0 হয়েছে, জি ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে কি এটা আমার কেন্দ্রটা হবে মূলবিন্দু, সি ইকুয়াল টু 0 মানে কি এটা হবে কেন্দ্র মূলবিন্দু, আর সি ইকুয়াল টু 0 মানে কি আমার তোমার বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী। তার মানে 3টা পয়েন্ট যদি আমি একটা পয়েন্ট করে দিই তাহলে এটা কিন্তু আমার একটা বিন্দুর মতো হয়, মানে বৃত্তটি তুমি বলো যে এরকম, ওরা বলে বৃত্তটি
বৃত্তটি হচ্ছে বিন্দুবৃত্ত হবে আর কি, বিন্দুবৃত্ত হবে, বুঝতে পারছো? মানে GFC তিনটা মানে যদি আমার শূন্য হয় তাহলে সেটা হয়ে যায় আমার হচ্ছে বিন্দুবৃত্ত, আর তার সমীকরণ হবে কি আমার বিন্দুবৃত্তের সমীকরণ আর কি, যার ব্যাসার্ধ অবশ্যই শূন্য, বুঝতে পারছো? তাহলে বিন্দুবৃত্ত হলে মানে এরকম, যেমন আমি একটু আগে বলছি যে x² + y² হচ্ছে আমার মূলবিন্দু যে কেন্দ্রতে হয়, তাহলে হয় হচ্ছে আমার এটা x², আর এখানে আমার বিন্দুবৃত্তের ক্ষেত্রে আমি বলতেছি যে তোমার কেন্দ্রটা ব্যাসার্ধ হচ্ছে শূন্য, তাহলে আমার কি ওটা 0 আসবে, তাহলে এটা কি কেন্দ্র 0 0-তে, আর ব্যাসার্ধ হচ্ছে আমার কি শূন্য, বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। সো বিন্দুবৃত্ত পাবা আর কি তুমি, যেমন তোমাদের বৃত্তের সমীকরণ শেখার সময় আমি একটু দেখাইছিলাম না, মানে সমীকরণ আইডেন্টিফাই করার জন্য তোমার যখন ওখানে আমার g² প্লাস তোমার f² মানটা যখন c এর সমান হয়ে গেছে তখন বিন্দুবৃত্ত পাবো, সেটা বলছিলাম না যে এখানে, এই যে দেখো এই যে g² প্লাস f² হলে কি বিন্দুবৃত্ত হয়ে যায় আর কি। সো সেই জিনিসটা এখানে আরও বলছে। সো এটা মোটামুটি ধ্রুবপদ নিয়ে কাজ করছি, তবে এখনও কাজ শেষ হয়, ধ্রুবপদ নিয়ে আর অনেক কাজ করা বাকি আছে, এর আগে আমাদের আর কিছু জিনিস শিখতে হবে, সো সেগুলো আমি আর কি দেখাবো আস্তে আস্তে। সো দেখো এই পর্যন্ত আমরা যা যা শিখছি মোটামুটি কম জিনিস শিখে নাই, এই জিনিসগুলো আসলে সব কিন্তু আসছে মোটামুটি বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা এত কিছু ব্যাখ্যা করছি, এই জন্য আমি বলছি দেখো বৃত্তের সাধারণ সমীকরণটা কিন্তু একটা মানে যেমন তেমন সমীকরণ না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট সমীকরণ, এটা দিয়ে আমি আসলে অনেক কিছু বুঝতে পারি, যেমন তোমাদের ওই h, k দিয়ে এত কিছু বুঝতে কষ্ট হতো, পাশাপাশি তোমাদের বৃত্ত যদি কেন্দ্র মূলবিন্দু হয় ওটা দিয়ে বুঝতে সমস্যা, কারণ সবসময় তো মূলবিন্দু হয় না, এই জন্য জেনারেল সমীকরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে তোমার মানে একটা লাইন থেকেই আমরা এত কিছু শিখছি, x² + y² + 2gx + 2fy + c = 0 আর কি, ঠিক আছে? সো ওইটা দিয়ে আসলে অঙ্ক করতে অনেক সহজ লাগে, তবে সব সমীকরণ দিয়ে অঙ্ক করা যায়, সমস্যা নাই। তো চলো আমরা বৃত্তের আর 2-একটা সমীকরণ শিখি, যেমন 3টা যথেষ্ট না। সো যখন আর কি ভাই সব সমীকরণ তুমি অঙ্ক করতে পারো, কিন্তু ঝামেলাটা হলো ভাই যেটা আমাদের কাছে সুবিধা লাগে, ধরো 4 নম্বর আরেকটা শিখি, এটা ওরা বলা যে যদি একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে থাকলে বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো বা ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। সো সেটা বোঝার জন্য যেমন দেখো এরকম, সো এটা হচ্ছে যেমন বৃত্তের সবচেয়ে সহজ সমীকরণ পড়ছিলাম হচ্ছে সরল সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের দ্বিতীয় সহজ সমীকরণ। সো এরকম দেখো আমি একটা বৃত্ত আগে এঁকে নেই। সো একটা বৃত্তের আসলে অসংখ্য ব্যাস আমি আঁকতে পারি, কোনো সমস্যা নাই, কারণ তুমি কেন্দ্র দিয়ে জাস্ট এই পাশ থেকে ওই পাশ যোগ করে দেওয়া, তাহলে কিন্তু আমার ব্যাস হয়ে যাবে। সো এটা ধরো আমার হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার কেন্দ্র। সো দেখো এরকম ধরো যদি আমি কেন্দ্র দিয়ে এই পাশ থেকে এই পাশে মানে দুইটা প্রান্ত যোগ করে দিই, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল ব্যাস। সো ধরো এটা আমার এ বিন্দু মানে ব্যাসের একটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে বি বিন্দু ব্যাসের একটা প্রান্তবিন্দু। সো দেখো এখান দিয়েও আমি টান দিলে ব্যাস হবে, এখান দিলে হবে, এখান দিলে হবে, মানে কেন্দ্র দিয়ে নিলেই হবে। সো যে কোনো দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দিলে হবে। সো যে কোনোখানে ব্যাসের প্রান্তবিন্দু থাকলেই হবে, ঠিক আছে? সো কেন্দ্র দিয়ে তুমি অসংখ্য রেখা এরকম নিয়ে দিতে পারো, এ পাশ থেকে ও পাশ পর্যন্ত সবগুলোই আমার কী হবে বলতে পারো যে আমার ব্যাস হবে আর কি, ঠিক আছে? সো যে কোনো একটা ধরো আমার ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে তোমার এখানে এ আর বি। সো এখন দেখো তোমাকে এসে ধরো এটা স্থানাঙ্ক দিচ্ছে এরকম x1 y1, আর এটা হচ্ছে আমার ধরো x2 y2, দুইটা স্থানাঙ্ক। তো এখন বলছে তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমার ঘটনা। এখন এটা যদি আমি করতে যাই তাহলে আমি কি করব, সবার আগে যে কাজটা মানে দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দিচ্ছে যে আমাকে, এবার বলো এবার সমীকরণটা কী হবে বৃত্তের।
সো আমরা আগের মধ্যে কী করব দেখো, আমরা সবার আগে একটা পি চলমান বিন্দু নিয়ে নিই, এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। সো এখন যদি এটা নিয়ে আমি কী করি, একটু কষ্ট করে তোমাদের মানে পরিধির উপর যে বিন্দুটা আছে এটার সাথে ব্যাসের প্রান্ত বিন্দুটা যোগ করে দিই, তাহলে দেখো তোমাদের কিছু চেনা চেনা লাগবে। যেমন বৃত্তের আমরা যখন দ্বিতীয় সংখ্যাটা দিয়েছিলাম তখন এরকমভাবে দিয়েছিলাম, যেমন এটা কিন্তু আমার অর্ধবৃত্তস্থ কোণ, বা এটা হচ্ছে 90 ডিগ্রি করতেছে আমরা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এটা জানি আমি অর্ধবৃত্তস্থ কোণ আর কি, ঠিক আছে। সো আমি যে কোনো একটা বিন্দু হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু হচ্ছে যেটা চলমান বিন্দু। সো এখন এই পি আর তোমাদের বিবি যোগ করে দিচ্ছি, আমার কোনটা পি হয়েছে 90 ডিগ্রি এটা আমি জানি, যা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ, মানে কোন বিবি কোণ 90 ডিগ্রি আর কি। তাহলে দেখো যদি আমার কোন এপিবি 90 ডিগ্রি হয় তাহলে এই এপি আর হচ্ছে বিবি কিন্তু অবশ্যই পরস্পরের সাথে লম্ব হবে, এটা তো আমরা জানি আর কি, ঠিক আছে। সো যদি লম্ব হয়, এরা যদি পরস্পর লম্ব হয় তাহলে দেখো আমরা কিন্তু একটা জিনিস জানতাম যে মানে ধরো যদি এই যে এটা হয় এপি লম্ব বিপি হয়, তাহলে দেখো যদি এরা পরস্পরের সাথে লম্ব হয় তাহলে কি আমি জানি যে ওর ঢাল আর ওর ঢাল এই দুইটা ঢাল দ্বারা গুণফল কী হবে, মানে এপির ঢাল আর বিপির ঢাল দ্বারা গুণফল কী হবে, -1 হবে, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। এটা কিন্তু আমরা জানতাম, তোমার যদি মনে থাকে আর কি। সো এই কাজটা আমরা এখানে করব। সো তুমি এরকম লিখে দিতে পারো যে এখানে তোমার কোণ এপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই সুতরাং তুমি বলতে পারো যে এপি লম্ব হচ্ছে আমার বিপি, এরকম বলা যায়, তাহলে বলা যাবে, সুতরাং বলা যায়, তাহলে আমি বলতে পারবো যে এম এপি মানে এপি এর ঢাল ইন্টু এম বিপি ইকুয়াল টু আমার -1, ঠিক আছে। সো এখন দেখো তাহলে ঢাল কি হয়, দেখো আমি জানি যে দেখো এটা হচ্ছে এপি আছে বিপি, তাহলে আমার কি তোমরা বলতে পারবো যে কোণের দৈর্ঘ্য অন্তর ডিভাইড বাই ভুজ দৈর্ঘ্য অন্তর, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে পারো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই তোমরা বলতে পারো যে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এখানে হচ্ছে ইন্টু এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু এরকম আসে, এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স টু ইকুয়াল টু -1 এরকম আসে। তাহলে আমি কী করি যে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এরকম আসে, মানে একটু সাজায়া, তাহলে দেখো এখানে কি আসবে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু তুমি বলতে পারবে এরকম যে তোমাদের এরকম যে ওয়াই মাইনাস ওয়াই টু, মানে এটা দুটা গুণ করে ওটা পাশে নিয়ে গেছে ইকুয়াল টু মাইনাসের তোমাদের এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু তোমাদের এক্স মাইনাস এক্স টু, তাহলে এটাকে এবার নিয়ে আসো, তাহলে এরকম আসে যে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু এরকম আসে ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে আমার যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে আমি কি বৃত্তের সমীকরণ বের করতে পারি, এটাই বৃত্তের সমীকরণকে ব্যাসের প্রান্ত বিন্দু যদি x1 y1 আর আমার কি থাকে x2 y2 দেওয়া থাকে, দেওয়া থাকলে আমি বৃত্তের সমীকরণ এটাতে বের করতে পারবো। দেখো বুঝবে না, সহজ কিন্তু দেখো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। বুঝতে পারছো কে কীভাবে আসছে এটা? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এটা হচ্ছে বৃত্তের সবচেয়ে মানে দ্বিতীয় সহজ সমীকরণ আর কি। সো মানে যে কোনো দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দিলেই হবে, যেমন তোমাকে যদি আমি একটা ধরো তোমাকে আমার একটা বৃত্ত দিছে, সো ধরো দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দিছে, এটা একটা যেটা আমার কেন্দ্র, সো কেন্দ্রতে নিলাম। সো এখানে দিয়েছে ধরো আমার 2,3 বিন্দু দিছে একটা ব্যাসের প্রান্তবিন্দু, আর দিয়েছে 5,7। তাহলে বললো যে আমার এই বৃত্তের মানে এই বৃত্তের সমীকরণ কী হবে। সো এই বৃত্তের সমীকরণ কী হবে দেখো, আমি কী করবো, এক্স মাইনাস এক্স ওয়াই মানে 2 ইন্টু এক্স মাইনাস এক্স টু মানে 5 প্লাস হচ্ছে আমার ওয়াই মাইনাস ওয়াই মানে 3, আরটা কি আমার ওয়াই মাইনাস 7 মানে ওয়াই মাইনাস 8 করলে 0। সো এটা করলে আমার দেখো এখানে চলে আসতেছে বৃত্তের সমীকরণ, বা এই বৃত্তের সমীকরণ, বা যদি তোমাকে আরেকটা দিলে ধরো এটা হচ্ছে আমার বৃত্ত, সো এটা ধরো আমার কেন্দ্র, আমি কেন্দ্র দিয়ে গেলাম, এটা ধরো আমার ব্যাস, দেখো এটা কিন্তু আরেকটা ব্যাস আর কি। সো এটা দিলো -2,3, একটা দিলে তোমার ব্যাসের মধ্যে -5,4 এরকম দিলে। সো বললো যে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে এটা আমি কি করতে পারবো যে এরকম এটা কী হবে দেখো, এক্স মাইনাস এক্স ওয়ান তার মানে এক্স প্লাস 2 ইন্টু তোমাদের এক্স প্লাস 5 মানে এটা প্লাস ওয়াই মাইনাস 3 ইন্টু কি আমার
ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু এটা ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। সো এই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো? তার মানে আমি ব্যাসের প্রান্তের মধ্যে x1 y1 আর হচ্ছে x2 y2 হলে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। সো এটা ছিল তোমাদের মোটামুটি 4টা বৃত্তের সমীকরণ। আর হালকা কিছু আইডিয়া দিয়েছি ধ্রুবক পদ আর চলক নিয়ে। সো ধ্রুবক পদ নিয়ে আরও কথা আছে, তবে তার আগে আমার কিছু জিনিস শিখতে হবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, পরবর্তীতে আমি বাকিগুলো দেখাইতেছি।